নমস্কার, আমি প্রদীপ। আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাই। বেশ কিছু এপিসোডে আপনারা দেবাশিস তাকে দেখছেন পরপর এবং নতুন করে পরিচয় দেওয়ার আর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবে আমি ধরে নিচ্ছি আজকের এই এপিসোডে হয়তো কেউ একজন নতুন আছেন আর কি। তো তার জন্যই আমি আজকে দেবাশিস তার পরিচয় পর্ব আবার নতুন করে দিচ্ছি। আমার সাথে আছেন যিনি, দেখতে পাচ্ছেন আপনি, মা নর্মদার পরিক্রমাকারী দেবাশিস চৌধুরী। নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের। আজকের এই অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই দাদা। আমারও নমস্কার রইল সমস্ত শ্রোতা বন্ধুদের। আবার সবার উন্নতি হোক। একদম একদম একদম। আচ্ছা, পরিক্রমা কালে তুমি তো প্রায় 1 বছর পায়ে হেঁটে পরিক্রমা করেছো। তো পরিক্রমা কালে এইরকম কোনো ঘাটের কথা তুমি বলো, বা এইরকম কোনো মহাদেবজির কথা তুমি বলো আর কি, যে মন্দির বেশ জাগ্রত। না, আমি এটা বলার মাধ্যমে এটা প্রমাণ করতে চাইছি না যে বাকি মন্দিরগুলোর থেকে ওই মন্দিরটা বেশি কম বা এই ধরনের ব্যাপারটা কিন্তু না। তুমি যেখানে ফ্রিকোয়েন্সি তোমার জায়গা থেকে তুমি বেশি পেয়েছো আর কি। হ্যাঁ, সেরকম একটা মন্দিরের সম্পর্কে তুমি যদি একটু বলো। দেখো, গৌতমেশ্বর মহাদেবের মন্দিরে যখন ওই জায়গাটার নাম অ্যাকচুয়ালি গোঘাট। আচ্ছা, গোঘাট নাম। মানে যেখানটা গোঘাট, ওখানে ধরো আমরা বেলা 11টা নাগাদ, আমি আর আমার সঙ্গে একজন ছিল, ও আমার সঙ্গে বেশ অনেকদিন, মাস 3 চলেছিল। আচ্ছা, আমরা দুজনে মিলে ওখানে পৌঁছেছিলাম। আচ্ছা, বেলা 11টা নাগাদ। আর খুব বড় আশ্রম, গোঘাটের আশ্রমটা বিশাল বড়, এবং বড় হল আছে, কিছু না হলেও গোটা 15-16টা রুম আছে। এবং আমরা যেদিন গেছিলাম সেদিন গ্রামীণ কোনো কারো বিয়ের কিছু অনুষ্ঠান ছিল, ওই আশ্রমে ওরা সমস্ত ব্যবস্থা করে। ওখানেই খাওয়া দাওয়া, কেন ওদের বিয়ে টিয়ে সব খাওয়া দাওয়া বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়, মানে খুব বেশি হলে সন্ধ্যে 6টা, তারপরে কিন্তু সব যে যার বাড়ি চলে যায়। আচ্ছা আচ্ছা। তো আমি যখন গিয়ে পৌঁছেছিলাম তখন আমাদের একটা রুমও দিয়ে দিয়েছিল ওই আশ্রম থেকে। তো ওইখানে জায়গাটা এত ভালো লেগেছিল, তার কারণ হচ্ছে হালকা জঙ্গল রয়েছে চারপাশে, একদম মা নর্মদার কোল ঘেঁষে আশ্রম। আর দেখছি যে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, মুরগি টুরগি সব একসঙ্গেই খেলা করছে, ময়ূর মুরগি। হ্যাঁ, আশ্রমের ভেতরেই, হয়তো ময়ূরটা পোষাও থাকতে পারে। তো এনিওয়ে, মানে জিনিসটা খুব ভালো লাগছিল দেখতে। আর গোমুখ, আমি তো জিজ্ঞেস করলাম আশ্রমের যে পূজারী জি আছে, গোমুখ কেন? তো বললো যে সামনে একটা জায়গা ওয়াল দিয়ে ঘেরা আছে কুণ্ডের মতো, তো সিঁড়ি করে নিচে নামতে হয়, ধরো গোটা 20 সিঁড়ি। নিচে নামলে একটা জায়গায় একটা গরুর মুখের মতো করা আছে, ওখান দিয়ে জল বেরোচ্ছে। তো সেটা, সেই জন্য ওই জায়গাটার নাম গোমুখ হয়েছে। আর গৌতমেশ্বর মহাদেব বলতে আমায় উনি যেটা বললেন, পূর্বকালে এটা গৌতম ঋষির তপস্থলী ছিল। এবং ভীষণ সুন্দর জায়গা, আশ্রমটা যেরকম বড়। আর মানে ওইখানের কেন আমি বলছি যে মন্দিরের যে মহাদেবটা খুব অ্যাট্রাক্ট করেছিল আমাকে, কেন ওখানে তো আমরা পৌঁছে সেদিন রয়ে গেলাম। আর যেহেতু ওই বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল, ওদের ওখানে খাওয়া দাওয়া করতে হলো ওদের ইয়েতেই। তো ওখানকার বিয়ে বাড়িতে ওরা পিওর নিরামিষই, মানে আমিষের কোনো ব্যাপারই নেই। এই বিয়ে হোক যাই হোক, নিরামিষই খাবার খেলাম। খেয়ে দিয়ে পরের দিন ভোরবেলা যখন আমি স্নান করে এলাম, স্নান করে এসেছি, তখন তো মানে সূর্যের আলো ফোটেনি, হয়তো 5টা হবে বা 5টা 10-15 হতে পারে। আচ্ছা, আমি এসে মন্দিরে, গৌতমেশ্বর মন্দিরে কেউ নেই। আর পরিক্রমাকারীদের যে কোনো মন্দিরের গর্ভগৃহে ঢুকতে দেয়, তুমি ডাইরেক্ট শিবলিঙ্গকে তোমার জলও দিতে দেবে, যেটা ধরো তুমি অ্যাজ এ টুরিস্ট হিসেবে গেলে তোমার সবসময় অ্যালাউ করবে না, পুরীরা অনেক সময় অ্যালাউ করে না। ভোরবেলার ব্যাপার আলাদা, তখন কেউ না থাকলে তো যে কেউ ঢুকতে পারে। তা আমি ওরকম ঢুকে জল ফল দিলাম, দিয়ে মহাদেবের একটু 2-4টা মন্ত্র একটু পাঠ টাট করছিলাম বসে বসে, খুব ভাল লাগছিল। কিন্তু যেটা ধরো খুব টিম করে একটা আলো জ্বলছে মন্দিরের গর্ভগৃহের ভেতরে, আর কিন্তু মন্দিরের যে শিবলিঙ্গটা তার থেকে
খুব মানে যেন খুব গ্লজি হয়ে জ্যোতি বেরোচ্ছে মনে হচ্ছিল, মানে খুব এনলাইটেড মনে হচ্ছিল। আচ্ছা, তো আমি ভাবলাম যে হয়তো ঘি বা মধু এটা মাখায়, তো শিবলিঙ্গকে মাখায়, নর্মাল দই টই এসব মাখায়, তাহলে এইসব হয়তো মাখানো আছে, সেই জন্য হয়তো ইয়ে হচ্ছে বলে। আমি তো নর্মদা স্নান করে এসে জল দিয়ে প্রথমে জল অভিষেক করেছিলাম। আমি আবার হাত দিয়ে দিয়ে শিবলিঙ্গকে দেখলাম, দেখে মানে আমার কাছে কোনো ঘি বা এরকম থাকলে লেগে যেত, সেটা কিছু হয়নি। আচ্ছা, হয়েছে তো। তারপরে আমি আমার ক্যামেরা বার করে ছবিও তুললাম। আচ্ছা, ছবি তোলার পরে ছবিতে আমি তারপর আমাদের যে পরিচিত বন্ধু বান্ধবের কাছে পাঠানোর পরে ওরাও দেখে বলছে যে আরে শিবলিঙ্গ থেকে মনে হচ্ছে জ্যোতি বেরোচ্ছে। তো দেখো এইসব খুব পুরনো জায়গা আর নির্জন জায়গা, লোকজনের বসবাস সেরকম নয়। কোনো গ্রামীণ অনুষ্ঠান হলে, কোনো পুজো হলো, কিছু হলো, লোকে এসে আশ্রমটায় করছে, আদারওয়াইজ কেউ থাকেই না। মানে আমরাও যে ছিলাম ওই দিন রাত্রে, আমি আর আমার এই পার্টনার ছিলাম দুজনে পুরো মন্দির চত্বরে। বাকি পূজারিজি কোথায় থাকে, অনেক ঘর তো কোথায় আছে আমিও জানি না অ্যাকচুয়ালি। আর অত দিকে ধ্যানও দেয় মানে যায় না আসলে, তুমি তো তোমার নিজের মনে আছো। তো এই মহাদেব খুব মানে জাগ্রতই মনে হয়েছিল। তো পূজারিজি বলল, আরে তুমি পরের দিন যখন মানে আলো যখন ফুটেছে, পূজারিজি যথারীতি চলে এসছে মন্দিরে, আমি তো বসেই আছি গল্প গিয়ে, বলছে আমাকে জিজ্ঞেস করলো পূজা পাঠ हो गया? बोला हाँ हो गया। तो ठीक है आप चा पी कर जाइएगा। মানে তুমি যখন সকালবেলা আবার রওনা হবো যখন, তখন বলে চা খেয়ে যাবেন। তো আশ্রমে না ওদের রান্না বান্না চা পা করার সমস্ত লোক আছে আলাদা। বড় বড় আশ্রমগুলোতে ব্যবস্থাটা মনে হবে একদম সুন্দর করে সাজানো। তো যথারীতি চাপা দিল, চাপা খেলাম, খেয়ে দিয়ে আমাকে বললো যে আপনি কিছুটা গেলে কাকড়িয়া গ্রাম পাবেন। তো ওইখানে কিন্তু গঙ্গেশ্বর মহাদেব নর্মদার ভেতরে আছে। আচ্ছা, এখানে আমার একটা জিনিস যেটা মনে পড়ছে আর কি, তুমি এই যে জায়গাটার কথা বলছো সেটা কি ওই মাতঙ্গ ঋষির জীবনের সাথে কিছু যোগ আছে ওই জায়গাটাতে? হ্যাঁ, গঙ্গেশ্বর মহাদেব মাতঙ্গ ঋষির আহ্বানে আবির্ভূত হয়েছে। আচ্ছা, মাতঙ্গ ঋষির জীবনের যদি কিছু কথা যদি তোমার মনে থাকে, যদি তুমি একটু বলো আর কি। তারপরে আমরা গঙ্গেশ্বর মহাদেবের মন্দির যেটা তুমি দেখলে আর কি, তার ডেসক্রিপশনে পরে যাব। আমরা একটু মাতঙ্গ ঋষির সম্পর্কে একটু জানি তোমার কাছ থেকে। মাতঙ্গ ঋষি সম্বন্ধে, এনারা তো ধরো সেই সপ্ত ঋষির সময়কার ঋষি, ম্যাক্সিমাম ঋষি হয়তো স্বয়ম্ভু, বাকি মাতঙ্গ ঋষির এক্সট্রা পরিচয় আমার জানা নেই। আচ্ছা আচ্ছা। তো মানে আমরা যখন গেলাম ওই কাকড়িয়াতে মাতঙ্গ, মানে ওই ওখানে একটা আশ্রম আছে, ওখানকার যে সাধুজি ছিলেন উনি খুব অসুস্থ সেই সময়, এবং আমরা যাওয়ার পরেই দেখলাম যে খুব মানে আশ্রমের যারা সাধু সন্ন্যাসীরা আছে বা গ্রামবাসীরা খুব দৌড়াদৌড়ি করছে ওনাকে নিয়ে, মানে কি করে হসপিটালাইজড করা যায়। তো আমরাও দেখলাম যে মানে খুব হুলস্থুলি পজিশন চলছে, ওরা গাড়ি খুঁজছে, এই খুঁজছে, নিয়ে যাবে যাতে। তো রাস্তাঘাট তো মোটামুটি কাঁচা হলেও গাড়ি চলতে পারে, বা কিছু কিছু জায়গায় তো ফাঁকা আছেই। তো তখন আমি তখন ওখানে একজন সাধুজিকে জিজ্ঞেস করলাম, আরে এইখানে তো আপনার গঙ্গেশ্বর মহাদেব আছে নর্মদার মধ্যিখানে। তো তখন নর্মদা, ধরো নর্মদা তো পশ্চিমগামিনী, মানে পশ্চিমের দিকে নর্মদা চলছে। তো নর্মদার মাঝামাঝি জায়গায় পার্টিকুলারলি কিছুটা জায়গার জল পূর্বগামিনী, মানে এই দিক থেকে পশ্চিমে যাচ্ছে, আর কিছুটা জায়গার জল জাস্ট অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। ওইখানে শিবলিঙ্গ প্রকটিত আছে। মানে ওখানে কি মন্দির আকারেই আছে? না, মন্দির জল ডুবে গেছে বা কিছু না, ওই জায়গাটা পরে হয়তো লোকেরা কংক্রিট দিয়ে বাঁধিয়ে দিয়েছে। কেন, কিছু কিছু স্পেশাল দিনে গঙ্গেশ্বর মহাদেবের পুজো হয়। আচ্ছা, মানে তখন জল কমে যায়? না, জল কমে যায় না, ওই জায়গাটাকে উঁচু করে চাতালের মতো করেছে যেখানে শিবলিঙ্গটা আছে, বুঝেছো তো? মানে ওইখানে ধরো তুমি, আমি জানি না কতটা ডিপ আছে ওইখানে, ধরো নৌকো করেই কেউ গেল ওইখানে অব্দি,
নৌকো করে গেলে ওই জায়গাটা দাঁড়াতে পারবে তুমি, গঙ্গেশ্বর মহাদেব যেখানে আছে সেখানে দাঁড়াতে পারবে। আচ্ছা, মানে নদীর মাঝখানে ধরো একটা চাতাল মতো একটা প্ল্যাটফর্ম মতো করা আছে, প্ল্যাটফর্ম মতো করা আছে, কিন্তু ওটা বাইরে থেকে দেখা যাচ্ছে, বাইরে থেকে নদীর পাড় থেকে দেখা যাচ্ছে যে চাতালটা, ওখানটা নদীটা অনেকটা চওড়া, তুমি একটা বুঝতে পারবে একটা কিছু আছে ওখানে, কিন্তু তোমার শিবলিঙ্গেরও দর্শন হবে না বা চাতালেরও, মানে ঠিক বোঝা যায় না। চাতালটাও সবসময় যে জলের উপরে থাকে তা না, জলের তলাতেও থাকে। মানে মানে নৌকো টৌকো গিয়ে যাতে না ওটাকে ডিস্ট্রয় করে ফেলে সেই কারণে একটা খাঁচার মতো বানানো আছে। এবং আমি ওখানে ছবিও দেখেছি, ওই গঙ্গেশ্বর মহাদেবের পুজো করছে সাধুজি, তার বড় করে ছবি করে রেখেছে আশ্রমে আছে। হ্যাঁ, ওই ছবিটাতেই বোঝা যায় যে এখানে আছে অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। তো ওই সাধুজিকে জিজ্ঞেস করলাম গঙ্গেশ্বর মহাদেবের মানে কি, এনার মানে এনার মাহাত্ম কি বা এর কি, তখন বললেন যে মাতঙ্গ ঋষির তো এখানে আশ্রম ছিল, তো উনি যখন মানে এখানে থাকতেন সেই সময় বেশ কিছু ঋষিগণ এখানে আসে। আচ্ছা। এবং ঋষিগণ আসলে ন্যাচারালি কেউ কারো বাড়িতে অতিথি হয়ে গেলে তাদের আপ্যায়ন করার জন্য মাতঙ্গ ঋষি তৎপর হয় সেই সময়। তো ঋষিগণ বলেন যে আমরা তো এসছি আপনার এখানে, কিন্তু আমরা গঙ্গা স্নান না করে আপনার অতিথিয়তা গ্রহণ করতে পারবো না। আচ্ছা আচ্ছা। তো মাতঙ্গ ঋষি তো মানে তার তপবলে তখন মা গঙ্গাকে আহ্বান করে এবং মা গঙ্গা নর্মদার মধ্যে প্রকটিত হয়। কিন্তু যাতে মানে তাকে আলাদা করে বোঝা যায় সেই জন্যই প্রকটিত হয় মা গঙ্গা পূর্ব দিকে দাঁড়ানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পার্টিকুলারলি ধরো কতটা জায়গা আমি তো গিয়ে দেখিনি, কিছুটা জায়গা নিশ্চয়ই জলের স্রোতটা উঠে দিকে। আমি এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, আজকে এই মুহূর্তে যারা দেখছে, তপভূমি নর্মদার মধ্যে কিন্তু এই ঘটনার উল্লেখ কিন্তু আছে। আমি জানলাম কি করে গঙ্গেশ্বর মহাদেবের কথা? আমাকে তো ধরো গৌতমেশ্বর মহাদেবের মন্দিরের পূজারীজি বলেছিল, কিন্তু তখন আমার মাইন্ডে এসছে, কিন্তু তখন সব কথা তো আমার মনে ছিল না। স্বাভাবিক, যেমন আমি গৌতমেশ্বর মহাদেব সম্পর্কে আমি তো ভুলেই গেছি, ভুলে গেছিলাম আর কি, তুমি মনে করালে তাই মনে পড়ছে বিষয়টা। তো এবং এটা ধরো দক্ষিণ তটে, আমি যেটা বলছি দক্ষিণ তটে, এর উত্তর তটেও কিন্তু গঙ্গা জিরা বোধহয় ওই জায়গাটার নাম, উত্তর তটে জাস্ট এর অপোজিটের উত্তর তটে গঙ্গা জিরা নাম, ওইখানে বাঙালি মহাত্মার আশ্রম আছে, বাঙালি সাধুজি থাকেন। দেখা হয়েছে? হ্যাঁ, আমি ওনার কাছে 2 দিন ছিলাম। আচ্ছা, তুমি একটু কাহিনী একটু বলো না। ওই বাঙালি মহাত্মা ওনার এখানে বাড়ি কোথায়? বাংলায় বাড়ি কোথায় আমি জানি না, তবে আমি যখন তার আগের যে আশ্রমটা আছে সেখান থেকেই আমায় বলে দিয়েছিল যে আপনি আরো 2-3 কিলোমিটার এগিয়ে যান, ওখানে বাঙালি মহাত্মার আশ্রম পাবে। মানে কি হয়েছে, ওর কিছুটা আগেই হচ্ছে দারুকেশ্বর মহাদেব। আচ্ছা। দারুকেশ্বর মহাদেব মানে দারুক ছিল কৃষ্ণের সারথি, তো কৃষ্ণের সারথি এবং দারুকে মানে কৃষ্ণের সারথির পথ পাওয়ার জন্য উনি তপস্যা করেছিলেন মহাদেব প্রতিষ্ঠা করে, তাই ওই শিবলিঙ্গের নাম দ্বারকেশ্বর মহাদেব। ওইখানকার যে পূজারী যে আছে উনিও খুব হাসি খুশি, মানে খুব জলি টাইপের লোক। তা আমাকে বলেছিল আপনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে যান। তা আমি বললাম যে এখন খাওয়া দাওয়া করবো না, তখন তো কত 10টা 10:30 বাজে। তো আমি একটু এগিয়ে যাই, বলে তাহলে একটু এগিয়ে যান 2-3 কিলোমিটার, বাঙালি সাধুজি আছে, ভাল লাগবে। তা বললাম বেশ ঠিক আছে। তা আমি গেলাম যথারীতি 2-3 কিলোমিটার, উনি শুধু চা ফা খাওয়ালেন, বলে তাহলে একটু চা খেয়ে যান। বাঙালি মহাত্মা কত দেখে তো মনে হয় হার্ডলি ওই 50-এর কাছাকাছি, তার বেশি না। উনি অনেকদিন ধরে আছে, বছর 20 ধরে আছে ওখানে, এবং বড় আশ্রমও করেছে, মাথায় অল্প জটা আছে, কিন্তু বাগান টাগান করেছে, শাকসবজি ফলান। তো উনিও আমায় ওখান থেকেই দেখালেন, ওই দেখো ওটা গঙ্গেশ্বর মহাদেব বলে, এবং উনিও বিশেষ দিনে ওখানে জল দিতে যান। আচ্ছা। হ্যাঁ, তো কিভাবে যায় সেটা আর আমি সেই সময় জিজ্ঞেস করিনি, তো নিশ্চয়ই নৌকো বা কিছু করে যান, এবং প্রচুর গ্রামবাসী আসে সবসময় ওনার কাছে। আর ওনার খাওয়া দাওয়াটা পিওর বাঙালিদের মতো, মানে আমাকে যে খাওয়ালো দুপুরে একদম বাঙালি খাবার। ওই বাগান থেকে শাক ফাক তুলেছে,
কিছু একটা ডাল করেছিল বলে, আর বাঙালিদের মতো এই 5 মিশালের সবজি করেছে এরকম অ্যাকচুয়ালি। আর ওনার কারণে 2 দিন ছিলাম আমি। মানে এরকম বাঙালি না, প্রচুর বাঙালি সাধু রয়েছে ওখানে। যখন তুমি ধরো 2 দিন ছিলে আর কি, তো মানে ওখানকার রাত্রিবেলার এক্সপিরিয়েন্স কিরকম? রাত্রিবেলা এক্সপিরিয়েন্স মধ্যে শুনশান, এবং তুমি তোমার জব করো, মানে যেটাই করো তুমি, তোমার মানে গুরু মন্ত্র জপ করো বা যাই করো, এমনি চুপচাপ বসে থাকলেও না একটা প্রশান্তি ভাব আসে। না তুমি রাত্রিবেলা গিয়ে মা নর্মদার ওখানে গিয়ে মানে যাওনি? না, মা নর্মদা ধরো ওনার আশ্রমে যে বসছো তুমি, ওখান থেকে তো তুমি মা নর্মদার কথা হবে ধরো 100 ফুট দূরে। ও, তার মানে তো দেখাই যাচ্ছে। হ্যাঁ, একদম পাশে, আলাদা করে যাওয়ার কিছু নেই। যেতে গেলে তোমার সেই ওনার আশ্রমটা অনেকটা উঁচুতে, বালু ঢালু ভেঙে যেতে। হ্যাঁ, না ওই ধরো 50-60 ফিট তোমার নিচে স্লোপিং আছে, স্লোপিং দিয়ে নেমে যেতে হবে ঘাটে। আমি আর ঘাটে যাইনি, 2 দিন ছিলাম ওনার ওখানেই ছিলাম। আর এবার যে ঘরটা আমায় দিয়েছিল তাতে তোমার মধ্যে টেবিল আছে, চেয়ার আছে, একটা ছোট্ট সিঙ্গেল খাট আছে। তো আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি চেয়ার টেবিল কেন রেখেছেন? বললাম মাঝে একজন বাঙালি কেউ এসেছিল, সে নিজেই কিনে নিয়ে এসেছিল একটা চেয়ার আর টেবিল। সে হয়তো বেশি দিন থাকবে, বেশি দিন থাকবে, 2-3 মাস এরকম ছিল। তো কাজ ফাজ কিছু করতো বা কিছু একটা ব্যাপার ছিল, সেই জন্যই কিনে এনেছিল। বাকি ধরো অত বড় আশ্রমের সাধুজি কোথায় আছে আমি জানি না। আমাকে যে দিকটা দিয়েছে থাকতে, সেদিকটা পুরো দিনে রাত্রে আমি একাই রয়েছি। আচ্ছা, এই প্রসঙ্গে আমাদের এই মুহূর্তে যারা দর্শক আছেন, মায়ের ভক্তরা যারা আছেন, নর্মদা ফাউন্ডেশন যে অর্গানাইজেশনের পথ চলা শুরু হয়েছে, তো সেই ফাউন্ডেশনের তরফ থেকে এবং আপনাদের সহযোগিতায়, মূলত আপনাদের অনুদানের মাধ্যমে মা নর্মদার তটে, 2টো তটে, উত্তর এবং দক্ষিণ তটে, তো এই উভয় তট মিলিয়ে প্রায় 18টা জায়গায় আমরা কিন্তু এইরকমভাবে বিশ্রাম গৃহ বানাচ্ছি, যেখানে বিভিন্ন পরিক্রমাকারী, অর্থাৎ যারা পায়ে হেঁটে পরিক্রমা করছেন, যারা গাড়িতে পরিক্রমা করছেন, যারা খণ্ড পরিক্রমা করছেন, যারা পূর্ণ জলহরি পরিক্রমা করেছেন দাদার মতো, 1 বছর সময় ধরে হোক বা 3 মাস ধরে হোক, যারা চতুর্মাসে করবেন, প্রত্যেকের কাজে লাগবে কিন্তু এই বিশ্রাম গৃহগুলো আর কি, বিশ্রাম করার জন্য। কেননা এই উদ্যোগ নেওয়ার পেছনে আমি দাদার সাথে কথা বলছিলাম এর আগের এপিসোডগুলোতে। কোনো একটা এপিসোডে দাদা বলছিলেন যে আমাদেরকে গাছতলায় রাত কাটাতে হয়েছে। তো সেখান থেকে মনে হচ্ছিল যে এটা নিয়ে কথা বলে দেখি, একটা আপনাদের সাথে যারা খুব ডিভোটি আছেন আর কি, তাদের সাথে কথা বলে দেখি। তো ইতিমধ্যে একটা বিশ্রাম গৃহ বানানোর জন্য মোটামুটি একজন দিদি তিনি অনুদান দিচ্ছেন। বাকি আপনাদের যদি কারো ইচ্ছে থাকে, কারোর স্মৃতিতেই হোক, মা নর্মদার তটে এইরকম বিশ্রাম গৃহ যদি আপনি ডোনেট করতে চান, তাহলে অবশ্যই আপনি আমার যে ফোন নাম্বার আছে চ্যানেলে, সেই ফোন নাম্বারে আমি অনুরোধ করবো আপনাকে যোগাযোগ করার জন্য। আর আমাদের এই যে এপিসোড, এইভাবে যে আলোচনা, এইভাবে কথাবার্তা, তো আমাদের চলতেই থাকবে। আমরা শুরু করেছিলাম একটা জায়গা থেকে, কিন্তু যেখানে এসে আমরা পৌঁছলাম, শেষ করলাম সেটা আরেকটা জায়গায়। আসলে মা নর্মদার বিষয়ে আলোচনা করতে গেলে এইভাবেই হয়। একটা খুব সত্যি কথা বলি, আমরা প্রতিদিন না আলোচনা করতে বসার আগে 2 ভাই মিলে, মানে দাদার ভাই দুজনে, আমরা খাতায় লিখি আর কি যে আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব। কিন্তু বিলেভ করুন, লেখার মতোই থাকে, কিন্তু আমরা যখন কথা বলতে শুরু করি তখন অনেক কিছু নতুন নতুন জিনিস সেটা কিন্তু বেরিয়ে আসে দাদার মুখ থেকে। তোমাকে অনেক ধন্যবাদ জানাই আজকের এপিসোডে সময় দেওয়ার জন্য। আর আপনারা যারা দেখলেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের সাথে জয়েন করুন, মেম্বার হন, ভক্তির পথে থাকুন, মা নর্মদার কাজে আপনারা নিজেদেরকে নিয়োজিত করুন। আর এভাবেই কিন্তু এই চ্যানেলের পাশে থাকুন। নর্মদে হর।